আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। এই এক্সাইটিং ম্যাচটা সম্পর্কে আলোচনা শুরু করার আগে খুবই গুরুত্বপূর্ণভাবে বলে নিচ্ছি, লেভানডফস্কি যে ইনজুরি নিয়ে মাঠের বাইরে চলে গেলেন, 2 থেকে 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে পারেন। এটা বার্সার জন্য খুবই কনসার্নিং একটা ফ্যাক্ট। সামনে আরও বিস্তারিত ইনফরমেশন পেলে এটা নিয়ে আরও আলোচনা করব। মূল টপিকটাতে চলে আসছে। বার্সা যদি শেষ পর্যন্ত লা লিগা ট্রফিটা জেতে, এবং সেটা এই মুহূর্তে লাইকলি সিচুয়েশন বলে মনে হচ্ছে, তাহলে এই ম্যাচটা যেটা সেল্টা ভিগোর বিপক্ষে শেষ পর্যন্ত 3-1 ব্যবধান থেকে বার্সা তাদের লাকি 4-এর মাধ্যমে 4-3 করে ফেললো। এই ম্যাচটায় টার্নিং পয়েন্ট হয়ে থাকবে। দিন শেষে একটা সিজন যে আসলে কতটা ক্লোজ হতে পারে, এবং একটা ম্যাচের কয়েক মিনিটের মোমেন্টের ব্যবধানে যে ম্যাচের গতিপথ কিংবা একটা সিজনের গতিপথটা পরিবর্তিত হতে পারে, সেটার একেবারে ক্লাসিক একটা উদাহরণ শেষ পর্যন্ত সেল্টা ভিগোর বিপক্ষে বার্সা কিন্তু রাখলো। এবং আমরা যদি এই মুহূর্তে পয়েন্ট টেবিল দেখি, 32টা ম্যাচ খেলে 73 পয়েন্ট বার্সার। রিয়াল মাদ্রিদ একটা ম্যাচ কম খেলে 66 পয়েন্ট অর্জন করেছে। রিয়াল মাদ্রিদ তাদের পরবর্তী ম্যাচে জয় পাবে, তাহলে 32 ম্যাচে 69 পয়েন্ট হবে। এটাও যদি আমরা ধরে নিই, বার্সা স্পষ্ট 4 পয়েন্টের একটা ব্যবধান কিন্তু এখানে রাখতে পেরেছে। দিন শেষে বার্সা যদি এই ম্যাচটা হারতো, রিয়াল মাদ্রিদের আগামী ম্যাচে জয়ের প্রেক্ষিতে মাত্র একটা পয়েন্টের ব্যবধান হয়ে যেত। বার্সা যদি এই ম্যাচটা ড্রও করতো, তখন মাত্র 2 পয়েন্টের একটা ব্যবধান চলে আসতো, এবং মের 11 তারিখে লা লিগাতে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের মধ্যকাল যে এল ক্লাসিকোটা আছে, সেই এল ক্লাসিকোটাই লা লিগা ফিক্সারে একেবারে ফাইনাল হিসেবে রিয়াল মাদ্রিদের জন্য চলে আসতো। মনস্তাত্ত্বিক দিক থেকে বার্সার পিছিয়ে থাকতো, এবং এই ম্যাচে বার্সার এই কামব্যাকটা দিন শেষে লা লিগা ট্রফিটা হয়তোবা বার্সার পক্ষে লিখে দিয়েছে। হয়তোবা বলছি কারণ ভবিষ্যতে যে কোনো কিছু হতে পারে, তবে এই ম্যাচটা এতটাই ইম্পর্টেন্স শেষ পর্যন্ত রাখবে আমার কাছে মনে হচ্ছে। ফেরান তোরেসের 12তম মিনিটের সময় গোল, ডিবক্সের বাইরে থেকে যে জায়গা থেকে বল পেয়েছেন সেখান থেকে অসাধারণ একটা ফিনিশিং, একের পর এক দুর্দান্ত গোল ফেররান করেছেন, সেটার সাধুবাদ তাকে দিতে হবে। তবে বোরগা ইগলেসিয়াস যেভাবে বারবার করে বার্সার ডিফেন্সটা ভেঙেছেন, এটা রীতিমতো বার্সার জন্য বিশাল একটা কনসার্নের কারণ হবে। টানা 2টো ম্যাচে কিন্তু কোনো একজন সেন্টার ফরওয়ার্ড বার্সার বিপক্ষে হ্যাটট্রিক করলেন। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আমরা গুরেসের হ্যাটট্রিক দেখেছি, এবার বোরখা ইগলেসিয়াসের হ্যাটট্রিক দেখলাম। প্রত্যেকটা গোলের ক্ষেত্রে বার্সার ডিফেন্স লাইনের বড় রকমের ফাম্বল এবং মনোযোগ যে তারা হারিয়ে ফেলেছে কিছু কিছু জায়গা থেকে, সেটা স্পষ্ট হয়েছে। 15তম মিনিটের সময় শেজনি এবং ইনিয়াগো মার্টিনেজ মিলিয়ে ডুরানের সে নিরীহ দর্শন, সেই ক্রসটা ঠেকাতে পারলেন না, যেখান থেকে ইগলেসিয়াস গোল করলেন। সেকেন্ড হাফে এসে সাধারণত বার্সা বেটার ফুটবল খেলে। এই ম্যাচে এক কথায় বলা চলে যে পরবর্তী 15 মিনিট বা 20 মিনিট একেবারে ওর্স্ট ফুটবল খেলেছে। 52তম মিনিটের সময় ইগলেসিয়াস যে গোলটা করেছেন, লং একটা পাস থেকে এবার ইগলেসিয়াসকে আটকাতে পারেননি ফ্র্যাঙ্কি ডিয়ং। তিনি আউট অফ দ্য পজিশনে চলে এসেছিলেন, যে জায়গা থেকে ইগলেসিয়াস গোল করেছেন। তৃতীয় গোলটা আরও দৃষ্টিকটু, বার্সেলোনা তাদের অফসাইড ট্র্যাপটা ধরে রাখতে পারেনি, এবং 62তম মিনিটের সময় স্কোর লাইনটা যখন 3-1, তখন মনে হচ্ছিল যে বার্সেলোনা একেবারে তীরে এসে তৈরি দোবার মতো একটা সিচুয়েশনে চলে এসেছে। তবে হান্সি ফ্লিক একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন, ডবল সাবস্টিটিউট করলেন, দানি ওলমোকে মাঠে নামালেন এবং লামিন ইয়ামালকে মাঠে নামালেন, এবং তারা মাঠে নামার পরেই কিন্তু গেমটা একেবারে পরিবর্তিত হয়ে গেল। রাফিনার দুর্দান্ত একটা পাস থেকে ডিবক্সের মধ্যে ঢুকে দানি ওলমো একটা ভালো ফিনিশিং করলেন, এবং এই ফিনিশিংটাই সম্ভবত ফেরমিন লোপেজের কাছ থেকে মিসিং ছিল। আমি প্রায় প্রত্যেকটা ম্যাচে বলছি, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে দানি ওলমোর মতো ওয়েল এক্সপিরিয়েন্স একজন প্লেয়ারকে দরকার আছে। ফেরমিন লোপেজেরও এখন পর্যন্ত ফার্স্ট টাচটা অনেক বেশি করে হেভি, এবং গোল স্কোরিংয়ের জায়গা থেকে এখনও অনেক কাজ করতে হবে, যেটা স্পষ্টত অনেকগুলো ম্যাচে বোঝা যায়। ওলমোর ইম্প্যাক্টটা এই গোলের ক্ষেত্রে যখন স্পষ্ট ছিল, তখন আরেকজন সাবস্টিটিউট লামিন ইয়ামাল রাফিনার উদ্দেশ্যে যে মাপা একটা বল বাড়িয়েছেন, এবং তার চেয়ে বড় কথা, রাফিনা 68তম মিনিটের সময় করা সেই গোলটাতে যেভাবে অ্যাডজাস্ট করেছেন, লাফিয়ে ওঠার পরে নিজের মাথাটা যেভাবে আসলে বলে টাচ করিয়েছেন, একটু অন্যরকম অ্যাঙ্গেল ছিল। সেখানে রাফিনাকেও কৃতিত্ব দিতে হবে। লামিন ইয়ামাল রাফিনার এই ম্যাজিক্যাল কম্বিনেশনের মাধ্যমে স্কোর লাইনটা যখন 3-3, তখন একেবারে ম্যাচের মোমেন্টামটা শিফট হয়ে গিয়েছে। মনে হচ্ছিল বার্সেলোনা আরও একটা গোলের দিকে যাবে, যে করে হোক বার্সা এখান থেকে আরও একটা গোল আদায় করবে, এবং সেটা একেবারে অতিরিক্ত মোমেন্টে আরও একবার দানি ওলমোর ইম্প্যাক্ট, ডিবক্সে তিনি ফাউলের শিকার হয়েছেন, এবং ঠান্ডা মাথার একটা ফিনিশ করে এসেছেন রাফিনা। 2টো গোল, একটা অ্যাসিস্টের মাধ্যমে এই ম্যাচের দিন শেষে হিরো সেই রাফিনাই, যার মাধ্যমে বার্সা খুবই ক্রুশাল 3টা পয়েন্ট অনেকটা সিকিউর করতে পারলো। একই সঙ্গে বদলি হিসেবে নামা ওলমোর গোল, ইয়ামালের অ্যাসিস্ট, এগুলো ইম্প্যাক্টের জায়গা থেকে অনেক বড় রকমের একটা ফ্যাক্টর থাকবে। তবে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে ডিফেন্স লাইনের কেউই কিন্তু আহামরি ভালো ফুটবল খেলতে পারেননি। জেরার্ড মার্টিন
আলেহান্দ্রো বালদে না থাকার কারণে যে একটা ফাইনাল থার্ডে কন্ট্রিবিউশন, সেখানে জায়গা মতো কোনো কিছু করতে পারছেন না। জুলস কুন্ডে অনেক সময় কনসেন্ট্রেশনের অভাবে বল হারাচ্ছেন। পাউ কুবার্সি, ইনিয়াগো মার্টিনেজ দুর্দান্ত পারফর্ম করলো এই ম্যাচে, অন্তত অফসাইড ট্র্যাপের ক্ষেত্রে অনেক কিছুই তাদেরকে কিন্তু আমরা রাইট মোমেন্টে রাইট কিছু করতে দেখলাম না। ডিফেন্সিভলি দুটো ম্যাচ বার্সেলোনা ভালো খেলেনি। চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ম্যাচ যদি আমি ধরি, সেটার প্রেক্ষিতে বলছি, সামনের দিনগুলোতে আসলেই হান্সি ফ্লিককে এটা নিয়ে অনেক কাজ করতে হবে। তবে সেটাকে একপাশে সরিয়ে রেখে এভাবেও যে ফিরে আসা যায়, এভাবেও যে ম্যাজিক্যাল নাম্বার 4টা আরও একবার টাচ করা যায়, এটা এবারের লা লিগা ক্যাম্পেইনে বার্সার সবচেয়ে বড় হাইলাইট হয়ে থাকবে। আদিওস ভিস্কা এল বার্সা।